আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ দেখেছে তার ইতিহাসের অন্যতম বড় এক গণজাগরণ। ক্ষমতার পালাবদলের পর যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নতুন করে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, যখন বিএনপি কমিটি গঠন আর আওয়ামী লীগ নেতৃত্ব আত্মগোপনে, ঠিক তখনই একটি দল পর্দার আড়ালে থেকে নিজেদের শক্তি সঞ্চয় করছে নীরবে নিবৃত্তে। দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিতর্কিত, সমালোচিত, কিন্তু সাংগঠনিকভাবে দেশের অন্যতম শক্তিশালী এক রাজনৈতিক শক্তি। দীর্ঘ সময় ধরে কোণঠাসা থাকার পর 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন যেন তাদের জন্য নতুন এক সুযোগের দরজা খুলে দিয়েছে। তারা শুধু আন্দোলনের মাঠেই নয়, এবার সরাসরি ভোটের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে জামায়াত ইসলামী এই নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের গুছিয়ে নিচ্ছে, তাদের নীরব কৌশলটা আসলে কি। আমরা দেখব গাজীপুরের একটি মাইক্রো অ্যানালাইসিস এবং দেশের সেই 10টি জেলার কথা যেগুলোকে বলা হয় জামায়াতের দুর্ভেদ্য ঘাঁটি। এই দুর্গগুলো কি আগামী নির্বাচনে নির্ধারক শক্তি হয়ে উঠবে? চলুন শুরু করা যাক। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী বরাবরই এক অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। তাদের রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায় তারা বিভিন্ন সময়ে প্রধান দুই দলের জন্যই অপরিহার্য হয়ে উঠেছিল। যেমন 1996 সালে আওয়ামী লীগ যখন বেগম খালেদা জিয়ার সরকারকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া, তখন তাদের অন্যতম ভরসার জায়গা ছিল জামায়াত। আবার উল্টো দিকে 2009 সাল থেকে শুরু হওয়া আওয়ামী লীগের টানা 17 বছরের শাসনামলে বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলনে নামে, তখন তাদের সবচেয়ে সংগঠিত এবং শক্তিশালী জোট সঙ্গে ছিল এই জামায়াতই। 2013-14 সালের দিকে বিএনপি যেখানে কর্মসূচি ঘোষণা করে অনেকটা নিষ্ক্রিয় থাকত, সেখানে জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেখা যেত পিকেটিং, ঝটিকা মিছিল আর রাস্তায় আগুন জ্বালিয়ে মাঠ গরম রাখতে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল জামায়াত শিবির তাদের জন্য একটি বড় রাজনৈতিক প্রতিপক্ষ হতে চলেছে। ভারতের পরামর্শে যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে জামায়াতকে নির্মূল করার একটা চেষ্টা শুরু হয়, এমনটাই বলা হয়েছে বিশ্লেষকদের একাংশের পক্ষ থেকে। শীর্ষ নেতাদের ফাঁসি এবং হাজারো নেতাকর্মীকে কারাগারে পাঠানোর মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান সবকিছু বদলে দেয়। এই অভ্যুত্থানে জামায়াত সরাসরি সামনে না থাকলেও রাজনৈতিক শূন্যতার সুযোগে তারা আবার আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে। নিষ্ক্রিয় অবস্থা কাটিয়ে তারা এখন দেশব্যাপী শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে, যার মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। জামায়াতের এই নতুন কৌশলে সবচেয়ে স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে ঢাকার পাশের গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে। একটি অনুসন্ধানী প্রতিবেদন বলছে, যেখানে বিএনপি এখনও দলীয় কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল এবং আলোচনায় ব্যস্ত, সেখানে জামায়াত নীরবে ভোটের মাঠ গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছে। গাজীপুর জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা গায়েবী মামলার কারণে দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় ছিলেন। 5 আগস্টের পর তারা নতুন কমিটি গঠনের কাজ শুরু করলেও এখন পর্যন্ত 5টি আসনের একটিতেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। অন্যদিকে জামায়াত ইসলামী এরই মধ্যে গাজীপুরে 5টি সংসদীয় আসনেই তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থীরা হলেন গাজীপুর 1 কালিয়াকৈর ও সিটির একাংশ সাবেক সচিব শাহ আলম বকশী, গাজীপুর 2 টঙ্গী ও সিটির একাংশ মহানগর জামায়াতে নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য অধ্যক্ষ SM সানাউল্লাহ। প্রদত্ত তথ্যে হোসেন আলীর নাম থাকলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী সানাউল্লাহর নাম বেশ আলোচিত। গাজীপুর 4 কাপাসিয়া ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর সদর থানার আমির আইয়ুব আলী, গাজীপুর 5 কালীগঞ্জ ও সদর একাংশ মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান। এই প্রার্থীরা শুধু ঘোষিত হয়েই বসে নেই, তারা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। নিজ নিজ এলাকায় তারা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এর বিপরীতে গাজীপুরে আওয়ামী লীগের চিত্র পুরোই ভিন্ন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর মুজাম্মেল হকের মতো প্রভাবশালী নেতা বা জাহাঙ্গীর আলমের মতো আলোচিত মেয়রও কার্যত অদৃশ্য। অনেকে আত্মগোপনে আছেন বলে জানা যায়। জাতীয় নাগরিক পার্টির মতো নতুন দলেরও কোনো কার্যকর জেলা কমিটি নেই, মাঠে তাদের কোনো তৎপরতাও দৃশ্যমান নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গাজীপুরের এই চিত্রটি পুরো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। যেখানে বড় দলগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, সেখানে একক নেতৃত্ব এবং সুসংগঠিত কাঠামোর জুড়ে জামায়াত 2024 পরবর্তী রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান অত্যন্ত সুসংহত করছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে একটি অবাধ নির্বাচন হলে গাজীপুরের কয়েকটি আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গাজীপুর তো হলো একটি উদাহরণ, কিন্তু সারা দেশেই এমন অনেক জেলা রয়েছে যেখানে জামায়াতের প্রভাব এতটা শক্তিশালী যে তাদেরকে হারানো যে কোনো রাজনৈতিক দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। চলুন সেই 10টি জেলা সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলোকে জামায়াতের শক্ত ঘাঁটি বা দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। আমরা তালিকাটি 10 নম্বর থেকে শুরু করব। কক্সবাজার। এই জেলার অনেকাংশে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক ভিত্তি অনেক পুরনো ও মজবুত। 2008 সালের নির্বাচনে জামায়াত সারা দেশে মাত্র 2টি আসনে জয় পেয়েছিল, যার মধ্যে একটি ছিল এই কক্সবাজার 2 আসন। এখানকার পর্যটন অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক অর্থনীতিতেও জামায়াতের প্রভাব রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া। ইসলামী রাজনীতির পক্ষে এখনকার সাধারণ মানুষের একটি বড় অংশের সচেতন সমর্থন রয়েছে। 2001 সালের নির্বাচনে জামায়াত এখান থেকে সরাসরি প্রার্থী দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিল। বিভিন্ন আন্দোলনেও এই জেলা সবসময় অগ্রণী ভূমিকা রাখে। পিরোজপুর। এই জেলার নাম শুনলেই মনে পড়ে যায় জামায়াত নেতা ও ইসলামিক বক্তা দেলোয়ার হোসেন সাইদির কথা। এটি তার নিজ জেলা হওয়ায় জামায়াতের প্রতি স্থানীয় জনগণের এক ধরনের আস্থা ও সমর্থন বরাবরই বেশি ছিল। এই জেলার বিভিন্ন আসনে জামায়াত অতীতে বহুবার নির্বাচিত হয়েছেন। পাবনা। পাবনাকে জামায়াতের এক ঐতিহাসিক ঘাঁটি বলা হয়। এখানে জন্মগ্রহণ করেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী। 2001 সালের নির্বাচনে তিনি পাবনা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আন্দোলন এবং সাংগঠনিক কাঠামোর দিক থেকেও পাবনার গুরুত্ব অনেক। মৌলভীবাজার। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় মৌলভীবাজারে জামায়াতের সংগঠন সম্প্রতি আরও বেশি মজবুত হয়েছে। এখানে দলের জনপ্রিয়তা শুধু ঐতিহ্য নয়, বর্তমান বাস্তবতাও বটে। লক্ষ্মীপুর। এই জেলাটি জামায়াত ও শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অনেক সময় বিএনপির প্রার্থীরাও এখানে জামায়াতের সমর্থন ছাড়া বিজয়ী হতে পারেননি। সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনেও এই জেলা সবসময় সামনের সারিতে ছিল। বগুড়া। বগুড়াকে সাধারণত বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে জানা হলেও এখানে জামায়াত ইসলামী একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্দোলন এবং সাংগঠনিকভাবে জামায়াত এখানে বারবার নিজেদের উপস্থিতি প্রমাণ করেছে। গাইবান্ধা। উত্তরাঞ্চলের এই জেলাটিতে জামাত ইসলামীর অবস্থান সবসময় শক্তিশালী। ভোটের রাজনীতি হোক কিংবা আন্দোলনের মাঠে, দুটিতেই জামায়াত এখানে অত্যন্ত সক্রিয় এবং দৃঢ় অবস্থানে রয়েছে। রাজশাহী। শুধু একটি জেলা নয়, পুরো রাজশাহী বিভাগে জামায়াতের প্রভাব অন্য যে কোনো বিভাগের তুলনায় বেশি। সাংগঠনিকভাবে এই অঞ্চল জামায়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটি। বিভিন্ন সময়ে এই জেলার আসনগুলোতে জামায়াতের জোরালো উপস্থিতি ছিল দৃশ্যমান। সাতক্ষীরা। তালিকার শীর্ষে থাকা এই জেলাকে বলা হয় জামায়াতের দুর্গ। দলের আন্দোলন, জনসমর্থন, ক্যাডার ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী ফলাফলের দিক দিয়ে সাতক্ষীরা এতটাই শক্তিশালী যে একে আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। এই জেলার মানুষ বারবার জামায়াতকে সমর্থন দিয়েছে, এমনকি দলের সবচেয়ে সংকটময় সময়েও। প্রথমত জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা হলেও তৃণমূল পর্যায়ে বিশেষ করে নির্দিষ্ট কিছু জেলায় জামায়াত তাদের সাংগঠনিক শক্তি শুধু বজায় রাখেনি, বরং সেটিকে আরও মজবুত করেছে। দ্বিতীয়ত 2024 সালের গণজাগরণ জামায়াতকে আবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে এনেছে। তারা এই সুযোগকে কাজে লাগিয়ে সুচতুরভাবে নির্বাচনী রাজনীতির জন্য প্রস্তুত হচ্ছে, যা গাজীপুরের ঘটনা প্রবাহে স্পষ্ট। এবং তৃতীয়ত, তাদের একক এবং শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব বর্তমানে তাদের সবচেয়ে বড় শক্তি। যখন অন্যান্য দলগুলো নেতৃত্ব সংকট এবং অভ্যন্তরীণ কুন্দলে বিভক্ত, তখন জামায়াত একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। জামায়াতের এই সাংগঠনিক শক্তি কি শেষ পর্যন্ত নির্বাচনী ক্যাম্পেইনে রূপান্তরিত হতে পারবে? তাদের বিতর্কিত অতীত এবং যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, আর অন্য রাজনৈতিক দলগুলি বা তাদের এই উত্থানকে কিভাবে মোকাবেলা করবে? একটি বিষয় নিশ্চিত, 2024 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীকে উপেক্ষা করার সুযোগ আর থাকছে না। ক্ষমতার খেলায় তারা একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হয়ে উঠতে পারে। ভোটের ফলাফল কি হবে তা জানতে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কিন্তু রাজনীতির মাঠের খেলাটা এরই মধ্যেই শুরু হয়ে গেছে।
আপনার মতামত কি? জামাতের এই নীরব প্রস্তুতি কি তাদের সাফল্যের দিকে নিয়ে যাবে, নাকি তাদের বিতর্কিত অতীতই তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বাংলাদেশের রাজনীতির এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।